নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। স্বাধীনতা আর স্বপ্ন এই দুই জিনিস ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাই না? স্বাধীনতার রঙে প্রেম মিশে থাকে, দেশের প্রতি প্রেম আর জীবনের অকুণ্ঠ ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায়। আর আজ সেই ম্যাজিকের সাক্ষী থাকব আমরা সকলে। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখিকা দিতিপ্রিয়া রায় গাঙ্গুলির কলমে দিরাগমন। সময়টা বর্ষার মাঝামাঝি। শরতের আকাশে পুজোর মেঘ সবে ভাসতে শুরু করেছে, আর মাস দুয়েক মতো বাকি পুজোর। বাতাসে কদম ফুলের আর শিউলি ফুলের গন্ধ। শহরে কাশফুল দেখা না গেলেও আনাচে কানাচে কয়েকটা হয়ে রয়েছে। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এক বিলাসবহুল কমপ্লেক্সে একটা লাল রঙের সেডান ঢুকল। গাড়ি থেকে মেঘনা বেরোল। পরনে হালকা গোলাপি রঙের মলমলের শাড়ি, মাথায় রোদ চশমা তোলা, বাঁ হাতে স্মার্ট ওয়াচ। মেঘনা সোজা প্রবেশ করে কমপ্লেক্সের লিফটে করে 8th ফ্লোরে উঠে গেল। লিফট থেকে বেরিয়ে বাঁ দিকে একটু যেতেই 3টে দরজা। মাঝের সুচারু কাঠের দরজার গোড়ায় লাগানো আধুনিক বেলটা বাজালো মেঘনা। দরজার বাইরে খুব সুন্দর করে বাংলা হরফে লেখা মুখুজ্জে। দরজার দুপাশে রয়েছে দুটো বাহারি গাছ, বেশ শৌখিন। বেল বাজাতেই একটি ছেলে এসে দরজা খুলে দিল। ওর নাম ভোলা। ও এ বাড়িতেই থাকে। বাড়িঘর দেখাশোনা, বাড়ির লোকের ফাই ফরমাস খেটে দেওয়া এবং রান্না করা ওর মূল কাজ। ঢুকতেই জুতো খুলে রাখার জায়গা। বাঁ দিকে জুতো খুলে রাখে মেঘনা। মেঘনা নিজেও শৌখিন, তাই জুতোর আলমারির মাথার উপর ছোট ছোট ইনডোর প্ল্যান্টস আর দেওয়ালে সুন্দর একটা মনোমুগ্ধকর হ্যান্ড পেন্টিং দেখে খুব খুশি হল। অপর দেওয়ালে আগেকার কলকাতার একটা ছবি দেখে চোখটা আটকে গেল। ওয়ান্ডারফুল, এত সুন্দর করে সাজানো গোছানো, শৌখিনতার ছাপ আজকাল তো কারো বাড়ি গেলেই পাওয়া যায় না। সেখানে আবার চেম্বার, তাও নাকি এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। ইমপ্রেসিভ। সুসজ্জিত ড্রয়িং রুম। ভোলাকে স্মরণ করে ড্রয়িং রুমের ডান দিকে চলে যায়। বাঁ দিকে রাখা সোফা সেট আর তার সামনেই এক ফালি বারান্দা। সেখানেও শাড়ি দিয়ে আছে নানান ধরনের গাছ। ডান দিকে ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটা ছিমছাম ঘরে ঢোকে মেঘনা। ঘরটা বইয়ে ঠাসা। একটা ছোট স্টাডি টেবিলে ল্যাপটপ, খাতা, বই, চশমা, পেন, পেন্সিল, রং পেন্সিল ইত্যাদি রাখা। যেখানে মেঘনা বসে আছে ঠিক তার সামনেই বিশাল একটা জানালা, আর জানালার সামনে আর ঘরের ভেতরেও কিছু ইনডোর আর আউটডোর প্ল্যান্টস রাখা। সঙ্গে সঙ্গে এক গ্লাস জল চলে এলো, একটা কাচের গ্লাসে। ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করেন, ছোট দাদাবাবু আসতেছেন। কৌশিক ফোনে কথা বলছিল। ফোনটাও সবে রেখেছে। ইতিমধ্যে ভোলা ঘরে গিয়ে বলল, ও দাদাবাবু, এই একজন দিদি উনি এসেন গো, তোমার আপিস ঘরে বসিয়েছি, এই তাড়াতাড়ি যাও, মেয়ে ছেলেদের বেশি অপেক্ষা করাতে নাই গো। বাবা, কদিন প্রেম করে বেশ বুঝে গেছো দেখছি মেয়েদের সাইকোলজি। কি যে বলো, হ্যাঁ আমি চাই কিছু শিখেছি, যা জানি তোমার আর বড় বাবুর জন্যই তো। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা বলেছো, এবার 2 কাপ কফি নিয়ে অফিস ঘরে দিয়ে যাও। না দাঁড়াও, ম্যাডাম যদি কফি না খান, যাই দেখি। মেঘনা জলে চুমুক দিতেই পিছন থেকে একজন বছর 40-এর মাঝারি উচ্চতার কিন্তু যথেষ্ট সুপুরুষ ঢুকলেন। আই এম এক্সট্রিমলি সরি মিসেস গাঙ্গুলি, আসলে একটা ফোন এসেছিল, তাই একটু দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার না ডক্টর মুখার্জি, আপনার বাড়িটা কিন্তু খাসা, খুব সুন্দর, কত গাছপালা চারদিকে, আর সাথে এই উইন্ড চাইমসগুলো তো আলাদা মাত্রা যোগ করেছে।
মন ভরে যাচ্ছে দেখে একেবারে। ওই গাছপালা ভালোবাসার ব্যাপারটা আমি আবার আমার বাবার থেকেই পেয়েছি। ও আচ্ছা আচ্ছা। তবে সব থেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে আপনাদের বাড়ির রং, কমপ্লিটলি হোয়াইট, খুব সুদিং লাগছে। আসলে কি বলুন তো, আমি মনের ডাক্তার তো, তাই কোথাও গিয়ে এটা ফিল করেছি যে যারা তাদের মনের সমস্যা নিয়ে আমায় বলতে আসছেন, দে মাস্ট গেট কমফোর্টেবল অ্যান্ড ফিল অ্যাট হোম ফার্স্টলি, তারপর সব কিছু। তাই দেখবেন আমার আলাদা করে কোনো চেম্বার নেই, আমার এই স্টাডিটাই একটা আস্ত মন ঠিক করার কারখানা। আরও একটা কারণ কিন্তু আছে, আমি মাঝে মধ্যেই লাইভে আসি, তার জন্য যাতে আলোর কোনো সমস্যা না হয় তাই করা। আর তাছাড়া হোয়াইট ইজ ফেভারিট কালার অফ বাবা অ্যান্ড মি। আই সি। আমি তো ভাবতেই পারছি না আমার সামনে স্বয়ং মেঘনা গাঙ্গুলি বসে আছেন, বেতার জগতের একেবারে। বেতাজ বাদশা বলে বসবেন না আবার প্লিজ। ঠিক এই জন্যই আপনি সকলের এত প্রিয়। যেমন আপনার গলা, ঠিক তেমনি আপনার সেন্স অফ হিউমার, এটা কিন্তু বলতেই হবে। আপনি শুনেছেন আমার কাজ? ও মা, শুনবো না? কী যে বলেন। তবে আমার টাইম ক্রাঞ্চের কারণে আপনার সব কটা গল্প কিন্তু শুনে ওঠা হয় না, বাট আমার থেকেও আপনার ভক্ত হচ্ছেন আমার বাবা, সেই আপনার রেডিওতে আর্জের সময় থেকে। কিন্তু আচ্ছা বলুন, চা না কফি? আমি চা খাবো, তবে চিনি ছাড়া। স্বাস্থ্য সচেতন। না, অভ্যেস। ওকে, এক্সকিউজ মি ফর আ মিনিট। ঘর থেকে বেরিয়ে গিয়ে ভোলাকে চা দেওয়ার জন্য বলে আবার ঢুকলো ঘরে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? একটু আপনার ব্যাপারে খুলে বলুন না। মা, সীতামাসি, আমার মেয়ে আর আমি। আমার স্বামী কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। আমার বাবা মারা গেছেন আজ 4 বছর হলো। 10 বছর আমি আরজে ছিলাম। চাকরি করতে শুরু করি তখন আমার বয়স বছর 22 হবে। 32-এ আই রিজাইন্ড অ্যান্ড ম্যারিড মাই লং টাইম বয়ফ্রেন্ড সায়ন। আবারও ফিরে আসি কাজে, কিন্তু এবারে অডিও স্টোরিতে বাচিক শিল্পী এবং কন্টেন্ট হেড হিসাবে। আমার মেয়ে হয় তখন আমি 35। এখন আমার মেয়ের বয়স 3 বছর। বয়সটা একদমই ধরা পড়ে না, না গলায় না চোখে। কোয়াইট ইমপ্রেসিভ। ডক্টর মুখার্জি, কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি যে আর যে হয়ে এত বছর কাজ করলেন, এখন আমাদের এত ভালো ভালো গল্প বলে উপহার দেন, অথচ সেই মেঘনা গাঙ্গুলি এত মিতভাষী। আসলে কথা বলাটাই তো আমার কাজ, তাই চুপ থাকতে ভালোই লাগে। ইউ নো, সাইলেন্স হ্যাভ সো মাচ টু গিভ অ্যান্ড সো লেস টু টেক অ্যাওয়ে। বাহ, দারুণ বললেন তো। তো তাহলে সমস্যাটা কোথায়? ইয়ে মানে আই এম স্কেয়ার্ড অফ ফায়ার। আমার আগুন জিনিসটাকে ভয় করে। কোনো ঘটনা কি ছোটবেলায় ঘটেছে, বা আপনার চেনা কারোর সাথে কিছু হয়েছিল? না, তবে ওই অনেক ছোট বয়সে একবার চা করতে গিয়ে হাতে গরম জল পড়ে যায়। তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনিই দিলেন যে কেন আপনার আগুনে ভয়। তবে আমি না কদিন ধরেই একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। অদ্ভুত স্বপ্ন? ওকে, গো অন। এমন স্বপ্ন অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু তারপর কোনো দিন আর দেখিনি। মাঝে তো প্রায় 30টা বছর কেটে গেছে। মাঝে মধ্যে ওই যাকে বলে দেজাভু হতো, ব্যাস, আর কিছু না। এই দেজাভু ব্যাপারটা বেশ মনোরম না? কম বেশি সবারই এরকম হয়ে থাকে। মানে ধরুন কোথাও গেছি, গিয়ে মনে হয় আমি তো এখানে আগেও এসেছি, বা ধরুন কোনো কাজ করছি বা কিছু পড়ছি কিংবা দেখছি, সেগুলো যেন দেখে মনে হয় আগে থেকেই জানি, চিনি।
কিন্তু এই কদিন ধরে কিছু ছেঁড়া ছেঁড়া স্বপ্ন আমি দেখে চলেছি। ছোটবেলায় যেমন একবার দেখেছিলাম, আর সেটা না আমার মনে গেঁথে গেছে একেবারে। আমার যেটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এখন, সেটা হচ্ছে সেই স্বপ্নটা বারবার ফিরে আসছে এখন। কোনো কোনো একটা শহরই হবে জানেন, কিন্তু খুব আলো আঁধারিতে ঢাকা। একটা বিশাল মাঠের ধারে দুর্গাপুজো হচ্ছে। এই এখন যেমন দুর্গাপুজো মানে 2 মাস আগে থেকে আলো টাঙানোর হিড়িক পড়ে, বাহারি প্যান্ডেল করতে গিয়ে জনজীবন প্রায় থমকে যায়। কোন ক্লাব কত ভালো থিম পুজো করলো, কারা কত ভালো আলোকসজ্জা করতে পারে। আমাদের ছোটবেলায় তেমন ইঁদুর দৌড় তো ছিল না। ডক্টর মুখার্জি, খুব ছোটবেলায় মনে আছে আমাদের যেমন পাড়ায় পাড়ায় টিউবলাইট দেওয়ার চল ছিল? স্বপ্নেও দেখছিলাম ঠিক তেমনই কয়েকটা টিউবলাইট দিয়ে সাজানো ছিমছাম একটা প্যান্ডেল, তাতে একচালা ঠাকুর আর একটা বট গাছ। সময়টা ছিল সম্ভবত সন্ধেবেলা। আমার চুলটা খোলা আর শাড়ি পরেছি, আর আর আমার আমার পাশে একজন হাঁটছেন, একটি ছেলে, বলিষ্ঠ চেহারা, লম্বা এবং সুদর্শন। আমরা হেঁটে যাচ্ছি প্যান্ডেলের দিকে। হঠাৎ যেন মনে হলো কেউ আমাদের দেখছে। একটু মাথাটা ঘুরিয়ে পেছন ফিরে চোখটা ওপরে রাখতেই দেখলাম এক মধ্যবয়স্ক আমাদের দেখছেন, আর সেটা দেখে আমি আর আমার সঙ্গীটি হাসাহাসি করছি। তারপর আমরা এগিয়ে যাই প্যান্ডেলের দিকে। শুধু মনে আছে ছেলেটির ওই 2 চোখ, বটগাছ আর পুজোর গন্ধ। হ্যাঁ, গন্ধটা স্পষ্ট মনে আছে আমার। পুরনো একটা অমলিন গন্ধ। শরতের বাতাসে স্নিগ্ধতা মিশে গেছে, ধূপ ধুনোর গন্ধ, আর 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 একটা কিসের যেন গন্ধ ছিল, কিছুতেই ঠাউরাতে পারিনি জানেন। কদম বা শিউলি হতে পারে? না না, যেন আরো কিছু ছিল, একটা একটা তীব্রতা অনুভব করেছিলাম। তবে এই স্বপ্নটা দেখেছিলাম আমি যখন অনেকটা ছোট, হয়তো ক্লাস 5-এ পড়ি কি তার থেকেও ছোট। ঠিক করে মনেও নেই কবে দেখেছিলাম, শুধু মনে থেকে গেছে স্বপ্নটা আর গন্ধটা। আর যত বড় হলাম ততই ক্রমে এরকম বিচ্ছিন্ন স্বপ্ন দেখাও কমে গেল। দেখুন, স্বপ্ন নানা রকমের হয়। সাইকোলজি জেনারেলি রিকগনাইজেস সেভারাল টাইপস অফ ড্রিমস, যেমন লিকুইড ড্রিমস, নাইটমেয়ার্স, রিকারিং ড্রিমস, ভিভিড ড্রিমস অ্যান্ড নাইট টেরার্স, এমনকি ডে ড্রিমস অ্যান্ড ইভেন ফলস অ্যাওয়েকনিংও হতে পারে। তবে আপনার ক্ষেত্রে কিন্তু রিকিউয়ারিং ড্রিমসটা কার্যকর বলে ধরতে পারা যায়। ইদানিং আপনি ডিটেকটিভ আর রহস্যের কাজ করতে গিয়ে নানা ধরনের গল্প পড়ার কারণে বা কাজের চাপে রাতের ঘুমটা ঠিক করে ঘুমোতে পারেন না। হয়তো সারাক্ষণ সেই চরিত্রগুলো আপনার মাথায় ঘুরতে থাকে। মেবি সেই জন্যই আবার এরকম স্বপ্ন দেখার উদ্ভব, যদিও আপনার স্বপ্নের থিমের সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। হ্যাঁ জানেন, এটা না আমিও ভেবেছিলাম, বিশ্বাস করুন, বাট তারপরে গন্ধের ব্যাপারটা মনের ভুল। মনের ভুল? ইয়েস, সাইকোলজিতে চেতনার বহু স্তর থাকে, অ্যান্ড দিজ আর distinguished by the degree of awareness and access to information. Conscious, preconscious, unconscious and non-conscious. এবার আপনার যেটা হচ্ছে সেটা হলো ঘুমের মধ্যেই আপনি ইনফরমেশন পেতে চেষ্টা করছেন এবং আপনার প্রফেশন ক্যাটালিস্টের মতো কাজ করছে সেখানে।
আমার প্রফেশন কি করে? ভেরি সিম্পল। আপনি সারাক্ষণ নানা রকমের গল্পের জোয়ারে ভাসছেন, একটা চরিত্রকে পড়ে তাকে তৈরি করছেন, আর ছোট থেকে বাচিক কাজের সঙ্গে থেকেছেন, একটা আড়াল খুঁজে কাজ করেছেন। সেই আড়ালটা স্বপ্নেও আপনি দেখছেন, যখন আপনার ওই সঙ্গীটিকে আপনি দেখতে চেয়েও পারছেন না। আচ্ছা, বাড়িতে কোনো রকম সমস্যা আছে আপনার? একদমই না, বরং বাড়ির সকলেই আমার কাজে খুব সাপোর্টিভ। তবে হ্যাঁ, মেয়ের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি, আর সাথে আমার কাজকর্মও তো আছে। তবে না, বাড়িতে তো অ্যাজ সাচ কোনো সমস্যা নেই। আপনার ইন লজের সাথে সম্পর্কটা কেমন? তারা দুজনেই গত হয়েছেন। ওহ, আই এম সরি। আচ্ছা, আপনার হাজব্যান্ডের কাছে গিয়ে কদিন ঘুরে আসুন না। সারাদিন ধরে তো একই কাজ করে চলেছেন, হয়তো সেজন্যই ভালো লাগছে না। না, সেরকম তো কোনো ব্যাপার না। হ্যাঁ, তবুও কথাটা কিন্তু আপনি খারাপ কিছু বলেননি। দেখি তাহলে একটু ঘুরে আসব। আর আমি একটা নার্ভ রিল্যাক্সিং মেডিসিন দিচ্ছি, 15 দিন নিন, তারপর নেক্সট সেশন। মাঝে দরকার হলে অবশ্যই আমি আছি, তবে মনে হয় না লাগবে। অলরাইট, তাহলে আজ উঠি। আর আপনি না আমাকে মেঘনা বলেই ডাকুন প্লিজ। তাহলে আমাকে কৌশিক বলে ডাকতে হবে, এবং আপনি আজ্ঞেটা সরাতে হবে। সেটা সময়ের সাথে সাথে হয়ে যাবে। আচ্ছা কৌশিক, আমি একটু আপনার এই স্টাডিটা ঘুরে দেখতে পারি? অবশ্যই। মেঘনা ঘুরছে স্টাডিটায়, যদিও খুব বড় নয়, কিন্তু বইতে ঠাসা। এই স্টাডিটায় একটিবার চোখ না বুলিয়ে গেলে মেঘনার হবে না। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ছবিতে ওর চোখ আটকে গেল। একটা সাদা কালো ছবি, তাতে একজন আর্মি অফিসার, তার স্ত্রী ও বাচ্চা ছেলের ছবি। কোনো আর্মি ফাংশনেই হবে হয়তো। ইনি কে? আমার বাবা, আমার স্বর্গীয় মা আর বাবার কোলে ছোট্ট আমি। ও, আপনার মায়ের কি হয়েছিল? হৃৎপিণ্ড থেমে গিয়েছিল অকস্মাৎ। ওহো। ছবিটা হাতে নিল মেঘনা, ভালো করে কি যেন দেখার চেষ্টা করছিল। তারপর কৌশিককে বলল, আচ্ছা, আপনার বাড়ির মেন গেটে ঢোকার মুখে যে পুরনো কলকাতার ছবিটা আছে না, ওটা আর আপনাদের এই পারিবারিক ছবিটা দেখে মনে হচ্ছে আমি চিনি। হ্যাঁ, কারণ বাইরের ঘরের ছবিটা পুরনো কলকাতার। গুগলে সার্চ করলেই ওরকম সিমিলার ছবি পাবেন, যদিও ওই ছবি বাবারই তোলা। আর এই ছবিটার সঙ্গে আপনাকে এক্ষুনি পরিচয় করালাম। তাই মেঘনার কথা না বাড়িয়ে কৌশিককে ওর সাম্মানিক দিয়ে বেরিয়ে যায়। খুব মিষ্টি মেয়েটা, কম কথা বললেও বেশ চুম্বকের মতো টান আছে। বিশেষ করে ওর চোখ দুটো খুব কথা বলে। আমি কলকাতা নিয়ে ওরকম বললাম বলে ওর কথা না বাড়িয়ে চলে গেল, কিন্তু মনে হলো কিছু একটা বলতে চাইছিল, কে জানে। সময়টা 1968 সালের মাঝামাঝি হবে। একটা বর্ষা স্নাত কলকাতার গরমের দুপুর। শাড়ি পরিহিতা অপর্ণা আর ওর বন্ধু মায়া ইউনিভার্সিটির বারান্দায় বসে আছে। অপর্ণা মায়াকে বলল, কিরে, তোকে তো কিংসুকদা বেশ টেরিয়ে টেরিয়ে দেখে। মাসিমা জানেন এসব? কি বলছিস কি এসব? আচ্ছা পাগলি মেয়ে তো তুই। কিংসুকদা মোটেও আমাকে দেখেন না। আমি মানুষটিকে খুব শ্রদ্ধা করি। তাহলে বুঝি অসীমদা? আহ, কি হচ্ছে কি অপর্ণা? মায়ার গলায় স্পষ্ট বিরক্তি বোঝা যায়। মায়া কিংসুকদাকে নয়, লুকিয়ে লুকিয়ে দেখে অসীমদাকে। ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি, দারুণ অভিব্যক্তি। যখন মাইকের সামনে ভাষণ দেয় বা বক্তৃতা রাখেন, দু চোখ ভরে দেখে মায়া তাকে। 1968-75 কলকাতা শহর যেন নিজেই এক বিপ্লব ছিল। নকশালবাড়ির প্রান্তিক ক্ষোভ কলকাতার প্রাণ কেন্দ্রে এসে পৌঁছায়। কলেজ স্ট্রিট, হেদুয়া, শ্যামবাজার থেকে শুরু করে পার্ক সার্কাস, গড়িয়াহাট,
শহরের প্রত্যেকটা অলিগলি জ্বলতে থাকে স্লোগানে, পোস্টারে আর তরুণ প্রাণের প্রতিবাদে। তাদের চোখে ছিল এক অন্য সমাজের স্বপ্ন, যেখানে জমির অধিকার, শিক্ষা, কাজ, মর্যাদা সবার জন্য সমান। সেই স্বপ্নে কখনো ঝরে পড়ে বুক ভরা রক্ত, কখনো নিঃশব্দে হারিয়ে গেছে কত নাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এক অনন্ত আত্মজিজ্ঞাসার উন্মত্ত উপত্যকা। এই সময়ের কলকাতা যেন এক কাব্যিক দ্বন্দ্ব, একদিকে দ্রোহ, অন্যদিকে সৃষ্টি, একদিকে ধ্বংস, অন্যদিকে নবজাগরণ। এই সময় শহর তার রক্তাক্ত ইতিহাসের মাঝে হারায়নি স্বপ্ন দেখার সাহস, হারায়নি শিল্পের প্রতি প্রেম, মানুষের প্রতি মানুষের বিশ্বাস। তেল, সাবান, চালের লাইন, খাদ্য সংকট, বিদ্যুৎ বিভ্রাট, ধর্মঘট, এ সময়কার কলকাতার দিনযাপন ছিল এক কঠিন বাস্তবতা। তবু ফুটপাতের চায়ের দোকান, কলেজ স্ট্রিটের আড্ডা, বাসে ঝুলে যাওয়া অফিস যাত্রীরা, পাড়ার নাটকের রিহার্সাল, পুজোর চাঁদা, সব মিলিয়ে এক জীবন্ত শহর, যেখানে প্রতিদিনই মানুষ বাঁচার নতুন পথ খুঁজছিল। আধুনিক বাংলা কবিতা তখন রক্তে ভেজা, ধোঁয়ার গন্ধে দগ্ধ। কলকাতায় যেমন ছিল মৃত্যুর গন্ধ, তেমনি ছিল জীবনের অনিবার্য গান। কলকাতা তখনও স্বপ্ন দেখতে ভোলেনি, বরং কতবার কতভাবে বাস্তবতা আর কবিতারা প্রেমে পড়েছিল একে অন্যের। ঠিক একইভাবে প্রেমে পড়েছিল মায়া, অসীমদার। কলকাতার হাওয়া বাতাসে তখন বারুদের গন্ধ। সন্তর্পণে কান পাতলে শোনা যায় কত মানুষের হাহাকার। অসীম ঠিক করল একটা গুপ্ত দল খোলা জরুরি হয়ে পড়েছে। রোজকার মার দাঙ্গা, ছাত্রদের উপর প্রশাসনের অকথ্য অত্যাচার আর নেওয়া যায় না। অথচ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করলেও বিভিন্ন রকম সমস্যা। এক তো ইউনিভার্সিটি থেকে তাদের নাম কাটা যেতে পারে, বাড়ি থেকেও যথেষ্ট ঝামেলা হতে পারে। তাই এই গুপ্ত দল খোলার কথা ভাবল অসীম। ক্লাস শেষে ফার্স্ট ইয়ারে পড়া অপর্ণা আর মায়া ঢুকল কলেজেরই একটা বড় হল ঘরে। অসীম বসেই ছিল, ওর সাথে ছিল আরও দুজন। অপর্ণা বরাবরই ডাকাবুকো মেয়ে, আর মায়া ধীর স্থির। ও, তোরা এসেছিস? আমি ভাবলাম আর আসবি না। যাই হোক, শোন, আমাদের এই গুপ্ত দলের প্রথম শর্ত, এই বিষয়ে কিন্তু কাক পক্ষীও টের পাবে না। আর দ্বিতীয়, কখনো আমরা কেউ ধরা পড়লে একে অপরের নাম নেব না। এই দলের কথা উল্লেখ করব না। তবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আমরা খুব খুব সাবধানে কাজ করব। আমাদের কাজ হবে আমাদের ছাত্রদের প্রোটেক্ট করা আর প্রশাসনের বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করা। এমনকি কি করার কথা বলছো অসীমদা? দরকার পড়লে আমরা প্রাণ নিতেও পিছু পা হব না। অপর্ণা কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় কিংসুক এসে ঢুকল ঘরে। হন্তদন্ত হয়ে কিংসুক ঢুকেই মাফ চেয়ে বলল, আজ খুব দেরি হয়ে গেল রে। আসলে ওই আমার চাকরির পরীক্ষার তারিখটা যত এগিয়ে আসছে না, একটু বেশি সময় নিয়ে পড়তে হচ্ছে আসলে। অসীম আলাপ করিয়ে দিল কিংসুককে সকলের সঙ্গে। আচ্ছা, আলাপ করিয়ে দিই। এ হচ্ছে কিংসুক, আমাদের ব্যাচের একজন ব্রাইট স্টুডেন্ট এবং একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক। ও আমাদের এই গুপ্ত দলে বহুদিন ধরেই কাজ করে চলেছে। অপর্ণাকে দেখে কিংসুক একটু হতভম্ব হয়ে যায়, কারণ কিংসুক যে চুপি চুপি অপর্ণাকেই দেখে। প্রাণবন্ত একটা মেয়ে অপর্ণা। কিংসুক আস্তে আস্তে করে অসীমকে বলে, অসীম, বলছি অপর্ণাও কি যোগ দেবে আমাদের সাথে? হ্যাঁ, কেন, ওর দক্ষতা নিয়ে কিছু বলতে চাস? একেবারেই নয়, ওর দক্ষতা সম্পর্কে আমার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, মায়া পারবে তো? ওর ওই ধীর স্থির ভাবটাই হয়তো আমাদের সন্দেহ থেকে বাঁচাবে। বেশ, তবে খেয়াল রাখিস, মায়া কিন্তু মনে মনে তোকে পছন্দ করে। সে তো আমিও করি,
কিন্তু দলের কাজ আর ভালো লাগাকে কখনোই যে এক করতে নেই সেটাও আমার অজানা নয়। তাহলে কবে থেকে কি কি কাজ শুরু হবে? অপর্ণার চোখ দুটো যেন দ্রোহের আগুনে ভরে আছে। কিংসুক নিজেকে আর কিছুতেই আড়াল করতে পারছে না, অথচ এক অদ্ভুত লজ্জায় নিজেকে সরিয়ে রাখছে। সরাসরি ওভাবে একজন নারীকে দেখাটা খুব বেমানান তার চরিত্রের সাথে। কাল আমরা পাতিপুকুর থানায় বড়বাবুকে একটা মিষ্টির প্যাকেট দিয়ে আসব। তার মানে? ওরা আমাদের কলেজের ছাত্রদের পিটিয়েছে, এমনকি ছাত্রীদের সাথে এমন দুর্ব্যবহার করেছে যে ওরা আজ অনেকেই ইউনিভার্সিটিতে আসছে না, এমনকি পড়াশোনাও ছেড়ে দিয়েছে। অতএব এর তো একটা পুরস্কার হওয়া উচিত, নয় কি? আর তাই মিষ্টি। তোমরা হয়তো সকলেই অবাক হচ্ছ যে মিষ্টি কেন। মিষ্টির বাক্সে যে মিষ্টি থাকবে তার কি কোনো মানে আছে? কিংসুকের কথাটা শেষ হয়নি, তার মুখ থেকে একরকম কথা ছিনিয়ে নিয়ে অপর্ণা বলল, বোমা। কিংসুক অপর্ণার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছে। পাশ থেকে মায়া বলল, আমার মনে হয় আমার স্বভাবের জন্য কেউই আমাকে দেখে সন্দেহ করবে না, তাই মিষ্টির বাক্স আমিই নিয়ে যাব। ঘরে উপস্থিত সকলেই হতবাক মায়ার কথায়। অসীম খুশি হল। বেশ, বোমা আমি বানাবো। আর অসীমদা, তুমি শুধু বোমা বানানোর সরঞ্জাম আমাকে জোগাড় করে দিও। কিংসুক অপর্ণার দিকে এক দৃষ্টি চেয়েছিল। মুহূর্তেই অপর্ণার গোচর হয় সেই বিষয়, এবং তৎক্ষণাৎ কিংসুক দেরি হয়ে যাওয়ার অজুহাতে বেরিয়ে যায়। অসীম সকলের চলে যাওয়ার পরে মায়াকে শুধু থাকতে বলে। মায়া থেকেও গেল। মায়া, তোমাকে আমার খুব ভালো লাগতো, কিন্তু আজ থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা বাড়ল। আমাদের গুপ্তদলে প্রথম দিনে এসে একটা গুরু দায়িত্ব তুলে নিলে নিজের কাঁধে তুমি। দলের কাজ ঠিকঠাক হলে আমি একটা চাকরির ব্যবস্থা করেই তোমার বাড়িতে গিয়ে কথা বলবো। আমার মা বাবাও তোমাকে খুব পছন্দ করেন। এই বলে মায়া সলজ্জে মুখ নিচু করে নরম হেসে বেরিয়ে যায়। অসীম তৃপ্তির হাসি হাসে। যথারীতি সেই দিন এলো যেদিন মায়া মাথায় ঘোমটা দিয়ে নিজের মুখ ও পরিচয় আড়াল করে মিষ্টির বাক্স নিয়ে পাতিপুকুর থানায় গিয়ে বড়বাবুর হাতে দিয়ে এলো। সে বলেছিল, আজ্ঞে বাবু, আপনার জন্য মিষ্টি পাঠিয়েছেন সমাদ্দার বাবু, নেন। এই বলে সে চলে আসে, আর থানার বড়বাবুও লোভে পড়ে বাক্সখানা খুলে দেখে মিষ্টি নেই, আছে বোমা। আর মুহূর্তের মধ্যেই বোমা ফেটে যায়, আর থানার ক্ষয়ক্ষতিও হয় প্রচুর। বড়বাবু গুরুতরভাবে আহত হন। গুপ্তদলের এই প্রথম কাজের জয়োল্লাস করল সকলে, আর পাশাপাশি প্রান্তিক দুস্থ মানুষের সাহায্যের জন্য এগিয়ে চলল। ধীরে ধীরে পুজোর সময় এলো। ষষ্ঠীর দিন। ইউনিভার্সিটিতে কিংসুক বাদে সবাই এসেছে। কিংসুকটা কোথায়, কখন আসবে বলতো? তাহলে বোঝা গেল তো যে কিংসুকদা কাকে টেরিয়ে টেরিয়ে দেখতেন। তুই না? কিংসুক যেই ঢুকলো ইউনিভার্সিটিতে, অপর্ণার মনে হলো কিংসুক আসার সাথে সাথেই যেন চারপাশের বাতাসে এক অনির্বচনীয় প্রশান্তি ছড়িয়ে পড়েছে। চোখে গভীর কোমলতা, হাসিতে এক অদ্ভুত নির্ভরতা বোধ, যেন সমস্ত দুঃখ এক মুহূর্তেই ধুয়ে যায় কিংসুকের একটুখানি হাসিতে। সবাই একটু ঘুরতে গেল। অপর্ণা আর কিংসুক একটু আলাদা হয়ে দক্ষিণ কলকাতায় গেল। পাশাপাশি হাঁটছে তারা। অপর্ণা একটা সুন্দর বেগুনি রঙের তাঁতের শাড়ি পরেছে, আর কিংসুক একটা সাদা পাঞ্জাবি আর প্যান্ট। দুজনে একটু এলোমেলোভাবে হাঁটতে গিয়ে কখন যেন একে অপরের হাতের আলতো ছোঁয়া অনুভব করল। কিংসুক ঠাঁই দেখে যাচ্ছে অপর্ণাকে। তার চুলগুলো যেন ঝরে পড়া বিকেলের আলোয় সোনার রেখা ছুঁয়ে যায়। তার হাঁটার ছন্দে মিশে আছে আত্মবিশ্বাস আর নম্রতার এক অভূতপূর্ব মিশেল। সে সুন্দর, কিন্তু তার সৌন্দর্য কোনো রূপকের বাঁধনে বন্দী নয়।
তা ছড়িয়ে আছে তার আচরণে, তার কথায়, তার দুটো চোখে। অপর্ণা খুব সহজ স্বাভাবিক, অথচ অসম্ভবভাবে আলাদা। সে যেন নিখুঁত শব্দে লেখা এক কবিতা, নীরবে থেকেও অনেক কিছু বলে দেয়। এই, তুমি ওভাবে কি দেখছো আমাকে? দেখছি একটা স্নিগ্ধ শরতের বিকেলকে। ওহ, তুমি না। আচ্ছা অপর্ণা, গুপ্ত দলের জন্য এত কিছু যে করছো, তোমার কখনো ভয় লাগে না? কিসের ভয়? জীবনের, মানে একটাই তো জীবন। মনে হয় না এত ঝামেলার মধ্যে না পড়ে সোজা সাপটা একটা জীবন কাটাই? তাহলে তো তোমার বেশি ভয় পাওয়া উচিত। কই, তুমি তো নির্ভীক চেতা। এটা তো সব থেকে সহজ একটা জীবন। আর প্রাণের ঝুঁকির কথা যদি বলো, তুমি তো আছোই। আমাকে বাঁচাতে পারবে না? অপর্ণা, জীবনের প্রতিটা ধাপে কত মানুষ আসে, কতজন চলে যায়। শুধুমাত্র কিছু মানুষ আসে থেকে যাওয়ার জন্য। আজ আমরা যা করছি, ইতিহাস বা সমাজ আমাদের মনে রাখবে কিনা জানি না, তবে আমি এটুকু জানি যে আমাদের লড়াই, আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে দেবী পক্ষের এই আকাশ, এই গন্ধ, আর তুমি আমি। অপর্ণা, আমার চাকরিটা না হয়ে গেছে, পোস্টিং চণ্ডীগড়ে। আমি 6 মাসের মধ্যেই এসে তোমার বাড়িতে কথা বলতে যাব, মা বাবাকে নিয়ে। বেশ, ততদিনে আশা করি একটা স্কুলে চাকরি পেয়ে যাব। তার সঙ্গে আমাদের দলের কাজ চুপিসারে চালিয়ে যাব। আর অপেক্ষা করব তোমার জন্য কিংসুক। অপর্ণা, আজ থেকে তোমার আমার রাস্তা আর লক্ষ্য হবে একটাই, দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা। যথাসময়ে কিংসুক চলে গেল চণ্ডীগড়ে, আর অপর্ণা, মায়া আর অসীম চালিয়ে গেল তাদের পড়াশুনো, চাকরির খোঁজ, আর তার সঙ্গে তাদের গুপ্ত দল। কিংসুক একবারই চিঠি লেখার সময় পেয়েছিল, আর অপর্ণাও চিঠির উত্তরে বলেছিল সে অপেক্ষা করছে কিংসুকের জন্য। তারপর কেটে গেছে প্রায় 8-9 মাস। অবশেষে ফিরল কিংসুক। ফেরার পরদিন গেল অপর্ণার বাড়িতে। বাড়ির কড়া নাড়তেই ওপর থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক মুখ বাড়িয়ে বললেন, কে? আগে আমি কিংসুক। অপর্ণা আছে? ও, দাঁড়াও। ভদ্রলোক নিচে নেমে এসে দরজা খুলে দিলেন। ওপরে উঠতেই তিনি কিংসুককে বৈঠকখানায় বসালেন। কেমন আছো বাবা? আসলে আমার আসার কথা ছিল আরো 3 মাস আগে। পোস্টিংটা চেঞ্জ হয়ে কলকাতায় আসতে বেশ অনেকটা সময় হয়ে গেল। ভেবেছিলাম মা বাবাকে সঙ্গে নিয়েই আসবো। আচ্ছা, অপর্ণা কই? ওকে তো দেখছি না। ভালোই করেছো ওনাদের না এনে। আর অপু? মানে কি বলছেন ঠিক ঠিক বুঝতে পারলাম না। ওর কি অন্য কোথাও বিয়ে? না, বিয়ে হয়নি। বছরখানেক আগে তোমাদের ইউনিভার্সিটিতে তোমরা একটা গুপ্ত দল শুরু করেছিলে, যার নেতা ছিল অসীম। তোমরা প্রশাসনের বিভিন্ন বেআইনি কাজের বিরোধিতা করতে আর প্রান্তিক পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করতে। অপর্ণা আমাদের বলেছিল তোমার আর ওর কথা। এও বলেছিল তুমি আসবে তোমার বাবা মাকে নিয়ে। প্রথমে একটু আপত্তি জানালেও তোমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আশ্বস্ত হয়েছিলাম। তা তুমি চাকরি নিয়ে কলকাতা ছেড়ে চলে গেলে, আর মায়া গিয়েছিল নিজের মামার বিয়েতে শিলিগুড়িতে। মেয়েটা ভারী মিষ্টি,
আমাদের বাড়ি বেশ কয়েকবার এসেছে অপর্ণার সাথে। যাই হোক, তুমি আর মায়া যখন শহরে নেই, সেই সময় কলকাতায় লাগলো দাঙ্গা। 71 পার্টিশনের পর থেকেই একটা টালবাটাল অবস্থা ছিল। এরই মধ্যে অপর্ণা আর অসীম গেল বীজপুর গ্রামে দুস্থ পরিবারদের সাহায্য করতে, পীড়িত মানুষজনকে কিছু জামা কাপড় আর খাবার দাবার দিয়ে আসবে বলে। আমি অনেকবার বলেছিলাম যাস না, আমার কথা শুনলে না। এই বলতে বলতে অপর্ণার বাবা কাঁদতে শুরু করলেন। আর অশনি সংকেত পেয়ে কিংসুক ভিতর ভিতর কুঁকড়ে গেল। এসে থেকে কারোর খবর নেওয়া হয়নি, এসেই সোজা অপর্ণার বাড়িতে এসেছে ও। অপর্ণার বাবা বললেন, ছোট বয়সে রক্ত গরম থাকে, দেশের জন্য হোক বা কোনো মানুষের জন্য প্রেম আর ভালোবাসা বাঁধ ভাঙা হয়। মৃত্যু ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু একজন বাবা মার পক্ষে ওরা ওদের কাজ ছেড়ে গাড়ি করে কলকাতার ফিরতি পথে পুলিশ ওদের আটকায়, মিষ্টির বাক্স দেয়, জলও খেতে দেয়। ওরা তা খেতে অস্বীকার করায় ওদের জোর করে খাওয়ায়, আর ওদের বেঁধে গাড়িটায় পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে দেয়। এই কথা বলতে বলতে অপর্ণার বাবা ভেঙে পড়লেন। আর স্থির হয়ে কাঠের মতো বসে থাকলো কিংসুক। কিছুক্ষণ নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না কিংসুক। অপর্ণার বাবা নিজেকে সামলে নিয়ে কিংসুককে বলল, একজনকে দেখাই তোমাকে, এসো এসো আমার সাথে বাবা, এসো। কিংসুক অপর্ণার বাবাকে অনুসরণ করে ঢুকল অপর্ণার ঘরে। অপর্ণার প্রমাণ মাপের একটা হাসি মাখা স্নিগ্ধ ছবি, ধূপ জ্বলছে, আর ওর মা আলু থালু বেশে এলো চুলে ছবির সামনে বসে আছেন। কাঁদতে কাঁদতে চোখ দুটো শুকিয়ে গেছে। পিছনে ফিরে তাকিয়ে কিংসুকের উদ্দেশ্যে বললেন, অনেকটা দেরি হয়ে গেল যে বাবা, দেরি হয়ে গেল। এই কথা শুনে কিংসুক আর নিজেকে ধরে রাখতে পারল না। তাড়াতাড়ি অপর্ণার বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তায় দাঁড়িয়ে থাকল। সেখানেই অঝোর ধারায় বৃষ্টি নামল। সেই বৃষ্টির সঙ্গে কিংসুকও কেঁদে চলল। স্বাধীনতা দিবস যেন এক আবেগঘন মুহূর্ত। অতীতের সাহস, বর্তমানের চেতনা আর ভবিষ্যতের আশা, এই তিন জিনিস যেন এক অদৃশ্যমান সুতোয় গাঁথা। আজকের পৃথিবীতে আমরা প্রযুক্তির জাঁতাকলে পড়েছি এবং বিশ্ব নাগরিকত্বের পথে একটু একটু করে এগিয়ে চলেছি। তবুও একেই হয়তো স্বাধীনতা বলে। আজ বাতাস যেন একটু বেশি ভারী হয়ে উঠেছে। ইতিহাসের ভারে, শহীদদের আত্মত্যাগে, নির্ভীক বিপ্লবীদের সাহস
সাধারণ মানুষের অদম্য জেদ সব মিলে এক গভীর অনুরণন তোলে হৃদয়ে। ইতিমধ্যেই কৌশিক আর মেঘনা বারকতক দেখা করছে, তবে ডাক্তার আর রোগী হয়ে না, স্রেফ দুজন ভালো বন্ধুর মতো। আজ 14ই আগস্ট 2024, সকাল প্রায় 10টা হবে। মেঘনা ফোন করে কৌশিককে। কৌশিক ফোনটা ধরেই বলল, তো দেখছি মেঘনা চাইতেই চল। উফ, খুব বাজে একটা যোগ বললে কৌশিক। নেভার মাইন্ড, আই হোপ আমার সাথে মিশতে মিশতে তোমার কমিক টাইমটাও ভালো হয়ে যাবে। আচ্ছা শোনো না, বলছি তোমার সময় হবে আজ? হ্যাঁ, সময় তো হবে। এনিথিং সিরিয়াস? আরে না না, নাথিং, জাস্ট আজ মিট করতে ইচ্ছা হলো। কোনো কাজ রাখিনি আজ, আর মেয়েটাকেও ভাবছিলাম একটু বেড়াতে নিয়ে যাব, তাই আর কি। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম তোমরা যদি আজ এখানে আসো। আসলে আমাদের কমপ্লেক্সে না আজ থেকেই ইন্ডিপেন্ডেন্স ডে বড় করে সেলিব্রেট হবে। তো যদি মনে হয় তুমি তোমার মেয়েকে নিয়ে চলে আসতে পারো আমার বাড়ি, প্লিজ চলে এসো। সাউন্ডস গুড, বেশ। রাস্তায় কিন্তু খুব যানজট আর মিছিল মিটিং হচ্ছে। আচ্ছা, তুমি কি তোমার মেয়েকে নিয়ে স্কুলে গেছো? হ্যাঁ, আজকে তো আসতেই হতো, ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হচ্ছে। বাবা, এইটুকু বয়সে তাদের আবার পারফরমেন্স। আর কি করার বলো, ইঁদুর কলে আমরা ঢুকে গেছি, অগত্যা ওদেরও ঢুকে পড়তে হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে আজ বিকেলে। কিংসুক হাসপাতালে ম্যাটার্নিটি ওয়ার্ডে ঢুকল। সিস্টার তাকে আটকালেন। পর মুহূর্তেই ডক্টর বেলা ঘোষ আসতেই সিস্টার তাদের যেতে দিলেন। অফিসার, আপনার ছেলে হয়েছে, খুব মিষ্টি, ফুটফুটে। আপনার মিসেসও ভালো আছেন, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারের কথা শুনতে শুনতে আর্মি অফিসার কিংসুক মুখার্জি নিজের স্ত্রীর কেবিনের সামনে দাঁড়ালেন। ডাক্তার দিদি এবং স্বামী দুজনকে দেখেই কিংসুকের স্ত্রী একগাল হাসল। সে নিজের সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে বসেছিল। পাশে একজন নার্স দাঁড়িয়ে সাহায্য করছিল তাকে। কেমন আছেন এবেলা? স্যুপ খেয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, খেয়েছি। তাহলে আপনারা দুজন একটু ছেলেকে নিয়ে বসুন, আমরা বেরিয়ে যাই। কিছু দরকার হলে অবশ্যই এই লাল বেলটা প্রেস করলেই নার্স দিদিরা চলে আসবেন। বসুন অফিসার। এই বলে ডাক্তার এবং নার্স বেরিয়ে গেলেন। স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে বসে আছেন। কি দেখছো? যাও, তুমি সাবান দিয়ে হাত ধুয়ে আসলে তোমার কোলে ওকে দেব। না না, থাক, আমি বাইরের কাপড়ে আছি তো। বাড়ি তো কালকেই ছেড়ে দেবে। কাল না হয় একেবারে আমার বাবুকে নিয়ে খুব আদর করব আর খেলবো। আচ্ছা বেশ, ওর নাম কি দেবে ঠিক করেছো? কিছু ঠিক করেছো? আগে ওকে দু চোখ ভরে দেখি, কি সুন্দর নরম। ছেলের থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তো? খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। ও ঠিক আছে, কদিন বাড়িতে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলেই আমি ঠিক হয়ে যাব। বাড়িতে তো নিতাই সর্বক্ষণই থাকবে। ওর বউ লক্ষ্মীকেও ডেকে নিয়েছি। ও আমাদের ছেলেটাকে খুব দেখাশোনা করবে। তাতে তোমার সুবিধেই হবে, তুমি একটু আরাম পাবে। বাড়িতে সবাইকে জানিয়েছ তো? হ্যাঁ, আমাদের দুজনের বাড়িতেই সব জানিয়েছি। কাল সবাই আসবে। ও বাবা, তাহলে তো বাড়িতে কোচকাজ করতে হবে অনেক। তুমি একা কি করে সব পারবে বলো তো? তোমার ডিউটিও তো আছে। না, আজ হাফ ডে করে কালকে দিনটা অবধি ছুটি নিয়েছি। অফিসে কিন্তু সবাই খুব খুশি, বলছে সেলিব্রেট করতে হবে। আমি বলেছি সময় মতন সব হবে। আমি ভাবছি ছেলের নাম রাখবো কৌশিক। হাসি মাখা মুখে একটা রেশমি অন্ধকারের পর্দা পড়ে কিংসুকের। ও প্রত্যুত্তরে কিছু বলে না। কিংসুক বোঝে মায়া কেন এই নামটা রাখল। ওর মনের তল পায় না মায়া। হদিশ কিছুটা পেয়েছে,
অপর্ণাকে যে বড্ড ভালোবাসত মানুষটা। ওরা ঠিক করেছিল বিয়ের পর ছেলে হলে নাম রাখবে কৌশিক। মায়াকে অপর্ণা বলেছিল সেই কথা, কিন্তু এরকম এক সমাপতন হবে তা মায়া আর কিংসুক কল্পনাও করতে পারেনি। অসীম আর অপর্ণার মর্মান্তিক পরিণতির পর বহুদিন কিংসুক ইউনিভার্সিটির কারোর সাথেই যোগাযোগ রাখেনি। বন্ধু ও ভালোবাসার মানুষের এমন নিঃশেষ হওয়া মায়াকে তিলে তিলে কষ্ট দিচ্ছিল। মায়া মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথও বেছে নেয়, কিন্তু তার বাড়ির লোক মায়াকে শেষ রক্ষা করতে পেরেছিল। মায়ার এমন শোচনীয় অবস্থার কথা জানতে পেরে কিংসুক তাকে দেখতে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে মায়ার বিয়ে ভেঙেছে এই কারণে ছেলের বাড়ির লোক নাকি মায়াকে পাগল ভেবে বিয়ে করতে নারাজ। কিংসুক মনে মনে ভাবে, মায়ার মনের অবস্থাও কেউ বুঝছে না। সদ্য স্বজনহারা মায়াকে বিয়ে দিয়ে দিলে সমস্যার সমাধান যে হবে না, সেটাই ওর বাড়ির লোকজন বুঝছে না। ছেলের বাড়ির কথা তো বাদই দিলাম। এরপর বেশ কিছুদিন কেটে গেল। মায়াকে প্রায় রোজই দেখতে যায় কিংসুক। এমনই একদিনে মায়ার বাড়ির লোক কিংসুককেই মায়ার জন্য যোগ্য পাত্র হিসেবে কথা পারল। এই শুনে মায়া আর কিংসুক অপ্রস্তুত হয়ে পড়লেও বিয়েতে রাজি হয়। কিংসুক মায়াকে বলে, মায়া, জানি না দুজন দুজনকে কতটা জানতে পারবো, কতটা চিনতে পারবো, তবে এটুকু বলতে পারি, তোমার পাশে আমি সব সময় থাকবো, ছেড়ে যাব না। কদিন আগেও সব কিছু অন্যরকম ছিল, যেন মনে হচ্ছিল অসীম আমার পাশেই ছিল। কয়েকদিন আগে আমি একটু উঠে হেঁটে পিছন ফিরে তাকাতেই একদিন দেখলাম অসীমদা আর নেই। অপর্ণাকে তো আমি এখনো অনুভব করতে পারি। অসীমদাকে আমি ভুলতে পারবো না কিংসুকদা, কখনো না। অপর্ণাকেও আমি ভুলতে পারবো না। সময় বড় অদ্ভুত এক মোহ। সময়ের বেড়াজাল পেরিয়ে কোনোদিন তোমাকে গ্রহণ করতে পারবো কিনা জানি না, তবে তোমার যত্ন নেব, কথা দিলাম। কিংসুকের আজ বড্ড বেশি ওর আর মায়ার বিয়ের কথা মনে পড়ছে। মায়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে। মায়া ভালোবাসে কিংসুককে, খুব ভালোবাসে। আর কিংসুকও যে মায়াকে ছাড়া এখন থাকতে পারে না। মায়ার ছেলের নাম কৌশিক রাখা এক আত্মত্যাগ এবং অকুণ্ঠ ভালোবাসার নিদর্শনও বটে। আজ কিংসুকের মনে পড়ছে অপর্ণার বলা একটা কথা, জীবনের প্রতিটা ধাপে কত মানুষ আসে, কতজন চলে যায়, শুধুমাত্র কিছু মানুষ আসে থেকে যাওয়ার জন্য। মায়া তো তাই, ও তো থেকে যাওয়ার জন্যই কিংসুকের জীবনে এসেছে। কৌশিকের বাড়িতে যথারীতি মেঘনা আর 3 বছরের কন্যা অহনা এসেছে। কৌশিক অহনাকে দেখে খুব আদর করে অনেক উপহার দেয়। কমপ্লেক্সের লনে বিশাল ইনস্টলেশন রয়েছে ভারতের পতাকা, আর একখানা সুসজ্জিত মডার্ন স্টেজও বানানো হয়েছে তেরঙ্গা বেলুন দিয়ে। ওরা ওখানে বসেছিল বাইরের ঘরে। কৌশিকের বাবা কিংসুক আস্তে আস্তে এলেন সেই ঘরে। সুঠাম দেহ, একটু যেন বয়সের ভারে ঝুঁকে পড়েছে কাঁধ দুটো। দেখতে এখনো সেই আগের মতোই সুপুরুষ, শুধু মাথা ভর্তি পাকা চুল। মেঘনা বারান্দায় দাঁড়িয়েছিল অহনাকে নিয়ে। কৌশিক ওদের ডেকে বলল, এই মেঘনা, একটুখানি এখানে এসো, আমার বাবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। বাবা, ইনি হচ্ছেন আরজে মেঘনা, এখন একজন স্বনামধন্য বাচিক শিল্পী এবং কন্টেন্ট হেড। দুহাত তুলে নমস্কার করতে গিয়ে মেঘনা থমকে গেল।
তার রৌদ্রোজ্জ্বল মুখের উপর যেন কালো মেঘের আবরণ পড়ল। এক মুহূর্তের জন্য মেঘনার পায়ের তলার মাটিটা সরে গেল। মাথাটা একটু ঘুরে গেল কি ওর। সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো মেঘনার। জোরে জোরে শ্বাস নিচ্ছে মেঘনা। সেই স্বপ্নে দেখা দুটো চোখ হুবহু মিলে যাচ্ছে কৌশিকের বাবা কিংসুকের দুটো চোখের সাথে। বারান্দা পেরিয়ে এসে ড্রয়িং রুমে ঢুকেছে মেঘনা। সোফা সেটের একটা সোফায় বসে আছেন কিংসুক, মাঝখানে সেন্টার টেবিল। মুখোমুখি দাঁড়িয়ে আছে মেঘনা, আর মাঝে দাঁড়িয়ে কৌশিক। কৌশিক কিছুই বুঝতে পারল না, শুধু বুঝতে পারল যে একটা অস্বস্তি কাজ করছে মেঘনার ভেতর। কত কথা যেন এত কাল ধরে জমা পড়ে আছে কিংসুকের। ব্যাকুল চোখে তিনি তাকিয়ে থাকলেন মেঘনার দিকেও। মেঘনাও হতবাক। মেঘনা, আমি তোমার বরাবরের একজন বড় ভক্ত। তোমার মধ্যে যা জেদ আমি আগেও দেখেছিলাম, তাতে আমি জানতামই তুমি একদিন না একদিন একজন বড় মাপের মানুষ হবে। তুমি যবে থেকে শো করো রেডিওতে, তবে থেকেই আমি শুনি। তোমার গলা শুনে খুব খুব চেনা লাগতো আমার, তাই তোমার ছবি জোগাড় করতে আমাকে খুব একটা বেগ পেতে হয়নি। আমাকে খারাপ ভাবতেই পারো, কিন্তু বিশ্বাস করো, আমি স্রেফ নিজের কান আর চোখকে বিশ্বাস করার জন্যই তোমার ছবিটা দেখেছিলাম। কৌশিক হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। মেঘনা অপলক কিংসুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার চোখ দুটো, আমি আমি চিনি আপনাকে। সত্যি অপর্ণা? কৌশিক কিছু বুঝে ওঠার আগেই মেঘনা বলে চলল এরপর, কৌশিক, আমি তোমাকে আমার স্বপ্ন বলেছিলাম না, যে সেই স্বপ্নের মধ্যে একজন ভদ্রলোককে আমি দেখি, তার ব্যাপারে আমি বলেছিলাম। সেই ভদ্রলোক ইনি ছিলেন। সেই একই চোখ, সেই একই চাহনি। ৪৫ বছর পর সেই পুজোর সময় তোমার সাথে আমার শেষ দেখা অপর্ণা। ষষ্ঠীর দিন ছিল। এই কথা শুনে কৌশিক আর মেঘনা একে অপরের দিকে তাকালো। একটু থেমে কিংসুক আবার বললেন, তুমি আর অসীম একটা বদলার শিকার হয়ে গাড়ির অ্যাক্সিডেন্টের জীবন্ত অবস্থায় প্রাণ হারিয়েছ। নিজেদের প্রাণ দিয়েছ নিজের দেশের মাটির জন্য। আত্মমর্যাদা হারাওনি। ঠিক অপর্ণার মতোই একরোখা সৎ মানুষ তুমি মেঘনা। নিজের কাজের মাধ্যমে কত লোকের কাছে পৌঁছে যাও, কত সুন্দর কথা বলে তাদের ইন্সপায়ার করো। এভাবেই দেশের উন্নতি সাধন হতে পারে। আমি কি আপনাকে তুমি বলতে পারি? কিংসুক হেসে ঘাড় নাড়ল। স্বপ্নতে সেই গন্ধটা কদম ফুল শিউলির সাথে মিশে থাকে, একটা পোড়া গন্ধ। সেটা আমি আজকে বুঝতে পারছি কিসের। সম্ভবত বারুদের। এখন আর আমি আগুনে ভয় পাই না। মেঘনা, তুমি আর বারুদের গন্ধ পাবে না, আর হয়তো স্বপ্নটা দেখতে পাবে না। কেন? সামনাসামনি তো আমাদের দেখা হয়ে গেল এই জন্মে অপর্ণা। আচ্ছা, তোমার সাথে তো এ জন্মেও আমার অপূর্ণতা থেকে গেল। আমরা কি কোনো জন্মেই এক হতে পারবো না? আর তা না হলে তো বারবার স্বপ্ন ফিরে আসবে। তোমার আমার দেখা হওয়াটা খুব জরুরি ছিল। অনেক সময় অনেক সম্পর্কে
অপূর্ণতাই পূর্ণতা দেয়। রাধাকৃষ্ণের অপূর্ণতাই তো আজকের সব থেকে বড় প্রেমের উদাহরণ, তাই না? কিংশুক কৌশিকের দিকে তাকালেন এবার। খোকা, অপূর্ণা আমার প্রেম হয়ে থাকলে মায়া ছিল আমার ভালোবাসা। তোমার মাও জানতেন সবটা। এত কিছু শুনে কৌশিক যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। থপ করে বসে পড়ল সে সোফাতে। দেখো, আমি ঈশ্বর বিশ্বাসী নই, তবে কোনো একটা শক্তিকে খুব বিশ্বাস করি। তাই যেদিন অপর্ণার মৃত্যুর খবর পাই, সেদিন বলেছিলাম, সেই শক্তিকে বলেছিলাম যে কোনোদিন ভারত কোনোদিন একটিবার অপর্ণার সাথে দেখা করিও। ওকে ওকে একটা কথা বলার আছে আমার। কি কথা? সেদিন আমার জন্য অপেক্ষা করা যেত না। আমি আর মায়া আমরা ভালো আছি, সত্যিই খুব ভালো আছি। তুমি ভালো থেকো অপর্ণা, ভালো থাকিস রে মা। মেয়েটাকে যত্ন করে বড় কর। কৌশিক স্তব্ধ হয়ে গেছে। আনমনে কখন যে মেঘনার গাল দিয়ে বিন্দু বিন্দু চোখের জল বেয়ে চলেছে বুঝতে পারেনি। কিংশুক নিজের হাত দিয়ে চোখের জল মুছে উঠে যাচ্ছে, এমন সময় অহনা, মেঘনার মেয়ে, এসে কিংশুককে জড়িয়ে ধরেছে। মেঘনা বলল, তোমাকে প্রণাম করতে পারি? কিংশুক মাথা নাড়লেন। মেঘনা কিংশুককে প্রণাম করল, তারপর দুজনে একে অপরকে আলিঙ্গন করল। বেশিক্ষণ আর দাঁড়িয়ে না থেকে কিংশুক হেসে চলে গেলেন ভেতরের ঘরে। মেঘনা, আমি একটু একা থাকতে চাই। মেঘনাও অহনাকে নিয়ে চলে গেল। দিন যাপনের স্রোত পাল্টানো, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা বিরাট ঘটনা ঘটেছে কাল। মেঘনা কৌশিকের মনের অবস্থা বুঝেই ওকে ফোন বা টেক্সট কিছুই করেনি। মেঘনা ভাবল, সত্যি মনের ডাক্তারেরই যদি মন খারাপ হয় তখন কতটা অসহায় লাগে। আজ 15ই আগস্ট। ওর একটা আর্জেন্ট রেকর্ডিং পড়েছে। কালকেই নাকি চ্যানেলে আপলোড হবে গল্পটা। আর কথক যিনি করবেন বলেছিলেন তিনি গুরুতর অসুস্থ। অগত্যা মেঘনার ঘাড়ে ন্যারেশনের দায়িত্ব এসে পড়েছে। এদিকে মেয়েকে নিয়ে আজ বেরোতে হবে, না হলে মেয়ের মন খারাপ হবে। চটপট রেকর্ডিং শেষ করেই গাড়িতে উঠল মেঘনা। ফোন করে বলল, মাম্মাম, আজ তুমি, দিদা আর আমি ঘুরু করতে যাব, কেমন? ইয়ে! গলায় উচ্ছ্বাস নিয়ে বললেও মেঘনার মনে আজকে মেঘ জমেছে। এটাই বোধহয় বাচিক অভিনেতা হবার সবথেকে বড় মজার জায়গা। দুঃখ হলেও হেসে কথা বলতে হবে, এমন করে কথা বলতে হবে যেন কেউ টেরটিও পাবে না। শিল্পীর মনে আসলে কি চলছে সেটা তো কাউকে বুঝতে দেওয়া যায় না। গাড়িতে বাড়ির পথে ফিরে আসতে আসতে মেঘনা দেখল রাস্তাঘাট আজ বেশ ফাঁকা ফাঁকা। পাড়ার রাস্তার মোড়ে মোড়ে পতাকা উত্তোলন করা হয়েছে। সেখানে রয়েছে নেতাজি, রবি ঠাকুর, রামমোহন। তাদের গলায় রজনীগন্ধার মালা শুকিয়ে গেছে, আর যথারীতি তারা একা পড়ে আছে। কি আশ্চর্য! যারা দেশের জন্য লড়ল, আজ তাদের গলায় কেবল একটা শুকনো মালা বাদে আর কিছুই নেই। তাদের মতাদর্শ মেনে চলা দূর, তাদের নামের বানানো বোধহয় ঠিক
ঠিক করে কেউ বলতে পারবে না। এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ মেঘনার ফোন এলো। কৌশিক করেছে। যাক, মেঘ তাহলে কেটেছে। হ্যাঁ গো, বলো কৌশিক। বাবা বাবা আর নেই। ফোনটা ধরে খানিকক্ষণ বসে রইল মেঘনা। কানের মধ্যে যেন ভোঁ ভোঁ করছে। তারপর সম্বিত ফিরল কৌশিকের গলায়। মেঘনা, হ্যালো মেঘনা। হ্যাঁ বল, কখন হলো? আধ ঘন্টা হবে। মায়েরও তাই হয়েছিল, বাবারও। অকস্মাৎ হৃৎপিণ্ডটা থমকে গেল গো মেঘনা। বাবা বোধহয় তোমার সঙ্গে দেখা করার জন্য। এই বলে অঝরে কাঁদতে থাকল কৌশিক। মেঘনা কান্নাটা প্রায় গিলে নিয়ে শান্ত গলায় শুধু বলল, কৌশিক, আমাদের জীবনের প্রতিটা ধাপে কত মানুষ আসে, কতজন চলে যায়। শুধুমাত্র কিছু মানুষ আসেন থেকে যাওয়ার জন্য। এতক্ষণ শুনলেন আজকের বিশেষ নিবেদন লেখিকা দিতিপ্রিয়া রায় গাঙ্গুলির কলমে দ্বিরাগমন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। মেঘনা ও অপর্ণা চরিত্রে কণ্ঠ দিয়েছেন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। কিংসুক ও কৌশিক চরিত্রে ছিলেন কৌশিক ব্যানার্জি। মায়া ও অপর্ণার মায়ের চরিত্রে ছিলেন পূজা রায়। অসীমের চরিত্রে কণ্ঠ দিয়েছেন এনামুল খান। ভোলা ও অপর্ণার বাবার চরিত্রে ছিলেন শুভদীপ ঘোষ। ডক্টর বেলা ঘোষের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বর্ণিশা ভট্টাচার্য। আবহ নির্মাণে তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ অলঙ্করণে রৌনক মণ্ডল। যন্ত্রানুষঙ্গে বুদ্ধদেব বাগচি ও সৌরভ ভট্টাচার্য। সামগ্রিক পরিবেশনা এবং পরিচালনায় টিম লোককথা। তাহলে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।